আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে আমরা চূড়ান্ত সাজেশন 2 নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করুন। প্রথম প্রশ্নটা আছে, মুসলেকা, লাশ, কুর্নিশ কোন ভাষার অন্তর্গত শব্দ? 1 নম্বর সঠিক উত্তর হবে গ নম্বরটা। এগুলো হচ্ছে তুর্কি ভাষার শব্দ। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি? পূর্ণমাত্রা এবং অর্ধমাত্রা, প্রশ্নটা পূর্ণমাত্রা অর্ধমাত্রা, ঠিক আছে। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা কটা? পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টা, অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টা, আর মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। কোনো কোনো প্রশ্নে শুধু যে কোনো একটা থাকতে পারে, যে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ কয়টা, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টা, মাত্রাহীন বর্ণ কয়টা। সুতরাং আপনি তিনটাই মুখস্থ রাখলে আপনার জন্য ভালো হবে। 3 নম্বর আছে, কাজী নজরুল ইসলাম এর কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? 3 নম্বর সঠিক উত্তর হবে কোহিলিকা। কোহিলিকা এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে জাহাঙ্গীর। জঙ্গম এর বিপরীত শব্দ কোনটি? জঙ্গম এর বিপরীত শব্দ হচ্ছে স্থাবর। কি হবে? জঙ্গম এর বিপরীত শব্দ হবে স্থাবর। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতাকে? এই উপন্যাসটির রচিত হচ্ছে আনোয়ার পাশা। খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষাতে কিন্তু আসে। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচিত হচ্ছে আনোয়ার পাশা। চর্যাপদ কোন ছন্দে রচিত? চর্যাপদ কোন ছন্দে রচিত? সঠিক উত্তর হবে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কি? মাত্রাবৃত্ত। ক থেকে ম পর্যন্ত এই 25টি ব্যঞ্জন ধ্বনিকে একত্রে কি বলেন? এই 25টি ব্যঞ্জন ধ্বনিকে একত্রে বলে স্পর্শধ্বনি। কি? স্পর্শধ্বনি। এই র র এ কোন ধরনের বর্ণ? এগুলো হচ্ছে ত্বরাঞ্জত বর্ণ। কি? ত্বরাঞ্জত বর্ণ। গবেষণা শব্দ সঠিক সন্ধি বিচ্ছেদ হবে কোনটা? গযোগ এসোনা, গোযোগ এসোনা গবেষণা। কি হবে? গোযোগ এসোনা গবেষণা। সঠিক উত্তর ঘ নম্বরটা। চশমা কোন ভাষার শব্দ? চশমা কোন ভাষার শব্দ? চশমা হচ্ছে ফার্সি শব্দ। কি? চশমা ফার্সি শব্দ। চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ কোন প্রকার কর্মদ্বারের সমাস? এটা কোন প্রকার কর্মদ্বারের সমাস হবে? উপমিত কর্মদ্বারের সমাস। সাধারণ ধর্মের উল্লেখ না করে উপমেয়ের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মদ্বারের সমাস বলে। উপমিত কর্মদ্বারের সমাসের দুটি পদই বিশেষ্য অর্থাৎ নাউন হয়, যেমন চাঁদ ও মুখ, এখানে দুটি হচ্ছে বিশেষ্য। আচ্ছা, তারপর সে লবণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? লোজকন লবণ। কি? লোজকন লবণ। কোন বানানটি সঠিক? এখানে সঠিক বানান কোনটা? সঠিক বানান হচ্ছে এখানে সমীচীন। আমি সবসময় একটা কথা বলি, সঠিক বানানের ক্ষেত্রে আপনি যদি মুখস্থ করেন, বারবার মুখস্থ করেন, কাজ হবে না, ওগুলো কিছুক্ষণ পরে ভুলে যাবেন। তাই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বারবার লিখতে হবে, বারবার লিখতে হবে। ঠিক আছে? ওয়াজ নট ওয়ান্টেড এর অর্থ হচ্ছে অপচয় করো না, অভাবও হবে না। বেথিয়ার কর্তার উদাহরণ কোনটি? এখানে বেথিয়ার কর্তার উদাহরণ হচ্ছে বাঘে মহিষে এক গাঁটে জল খায়। কি? বাঘে মহিষে এক গাঁটে জল খায়। আর একটা কথা হচ্ছে ভিউয়ার্স, আপনাদের পরীক্ষাটা এই যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার, এই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে 2 মে 2026 অর্থাৎ আগামী শনিবার। তো আপনাদের হাতে অবশ্যই তেমন একটা সময় নাই। তো যারা নতুন চাকরি পরীক্ষা একেবারে কোন জায়গা থেকে কি পড়বেন কিছুই বুঝতে আছেন না, একটা বই কিনছেন কি পড়বেন বুঝতে আছেন না, কোন কোন প্রশ্নগুলো বেশি বেশি রিপিট হয় গভর্নমেন্ট জবে আপনি জানেন না, বিগত সালে কি প্রশ্ন আছে তাও জানেন না, তাদের জন্য আমাদের কাছে আছে একটা স্পেশাল সাজেশনটায় প্রায় 1500 প্রশ্ন আছে, গণিত সমাধান সহ, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিতগুলো সমাধান সহ আছে। যদি চান আমাদের ওই সাজেশনের পিডিএফটা আপনি দ্রুতই নিতে পারেন। আমরা সাজেশনের মূল্য নিচ্ছি 100 টাকা। সাজেশনটা যারা নিতে চান এই নাম্বারে 01611357788 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, করে নক দিবেন।
আমরা পিডিএফ ফাইল আপনার হোয়াটসঅ্যাপে অথবা আপনার জিমেলে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? তো সাজেশনের মূল্য নিচে আমরা 100 টাকা, যারা নেবেন তারাই কেবল নক দেবেন, ঠিক আছে? ফাইন্ড আউট দ্য কারেক্ট ফর্ম। এখানে কারেক্ট ফর্ম কোনটা হবে? আই ইউ অ্যান্ড শুভ আর গিলটি। ওকে, আচ্ছা 17 নম্বর হচ্ছে অপরচুনিটি কামস রেসপন্সিবিলিটি। অপরচুনিটি কামস রেসপন্সিবিলিটি, এখানে কোনটা বলবেন? 17 নম্বরের সঠিক উত্তর হবে এখানে উইথ অপরচুনিটি কামস রেসপন্সিবিলিটি। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ সিগ্রিগেট? সিগ্রিগেট শব্দ হচ্ছে পৃথক করা, তাহলে এর বিপরীত শব্দ হবে কি? কম্বাইন, মানে কি একত্রিত করা, একত্র করা। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ স্পেলড রং? এখানে এই জুয়েলারি এটা হচ্ছে রং। একইভাবেই আপনি যেমন এই ইংলিশের যে রং স্পেল, কারেক্ট স্পেল আপনি যখন বের করবেন তখন সেক্ষেত্রে আপনার বারবার লিখতে হবে, লেখা ছাড়া কোনো উপায় নাই। আর যারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাই এমন করি বেশ, ঠিক আছে? এমসিকিউ, এটা কিন্তু এমসিকিউর পরে কিন্তু লিখিত হবে, সুতরাং যারা লিখিত এমসিকিউতে টিকবেন তাদের জন্য অবশ্যই ওয়েলকাম। আচ্ছা, তারপর আছে 20 নম্বর আছে আই কুড হার্ডলি। এখানে ড্যাশ দ্য শিপ ইন দ্য ডিস্টেন্স, এখানে কোনটা বলবেন? আই কুড হার্ডলি। 20 নম্বর সঠিক উত্তর হবে মেক আউট দ্য শিপ ইন দ্য ডিস্টেন্স। উই সে ব্লেস ইউ ওয়েন সামন, যখন কেউ হাসি দেয়। সিনিজ, যখন কেউ হাসি দেয় তখন আমরা কি করি? ব্লেস ইউ করি বা আলহামদুলিল্লাহ বলি। উই বাই ফলোয়ার্স ফ্রম আ ফ্লোরিস্ট। ফ্লোরিস্ট শব্দের অর্থ হচ্ছে আপনার যেটা আমরা পুষ্প শপ বলি, মানে কি পুষ্পর দোকান বলি, হ্যাঁ, ফুলের দোকান। টু হিট দ্য বুক, এর অর্থ মানে কি? এর মানে হচ্ছে বই আঘাত করা না, এর মানে হচ্ছে কি? পড়াশোনা করা। ওপেন দ্য ব্ল্যাঙ্কেট, দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু বি ইউজড ইন প্লেস অফ ওপেন। সাধারণত আমরা ব্ল্যাঙ্কেট মানে কি কম্বল কি করি? ফোল্ড আনফোল্ড করি, তাহলে কি হবে? আনফোল্ড। আই স হিম গোয়িং টু মার্কেট, এটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করি, আগে আমাদের বুঝতে হবে কম্পাউন্ড সেন্টেন্সে 2 বা ততোধিক ফিনিট ভার্ব যুক্ত থাকে, যুক্ত ক্লাসগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, অ্যান্ড অর ভার্ব দ্বারা, ঠিক আছে? প্রদত্ত সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল অংশটুকে ফিনিট ভার্বে রূপান্তরিত করে আরেকটি ক্লজ, ঠিক আছে, আরেকটি ক্লাস তৈরি করতে হবে। এখন তাহলে দেখেন 26 নম্বরে আমাদের সঠিক উত্তর হচ্ছে কোনটা সেই প্রেক্ষিতে। 26 নম্বর এখানে আমরা দেখেন আই স হিম অ্যান্ড হি ওয়াজ গোয়িং টু মার্কেট। আ ম্যান ইজ নন বাই দ্য কোম্পানি হি কিপস, অর্থাৎ একজন মানুষ চেনা যায় তার কি সঙ্গী দেখে, কোম্পানি হি কিপস। এখানে কোম্পানি শব্দ অর্থ হচ্ছে সঙ্গী বা সাথী। আচ্ছা 28 নম্বর আছে ইন টাইম সেভস 9, তাহলে কি আই স্টেজ ইন টাইম সেভস 9, এটা তো একটা প্রবাদ বাক্য, তাই না? আচ্ছা সে সাঁতরাতে যায় না বা সে সাঁতার কাটতে যায় না। হি ডাজ নট নো হাউ টু সুইম হবে, কি হবে? হি ডাজ নট নো হাউ টু সুইম। তোমার বাবা কি করেন? তোমার বাবা কি করেন, এটা সঠিক ট্রান্সলেশন হবে হোয়াট ইজ ইউর ফাদার। হোয়াট ইজ ইউর ফাদার, তোমার বাবা কি করেন? নবাব সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরের নাম কি? তার নাম ছিলেন নারায়ণ সিংহ। মণিপুর জনগোষ্ঠী বাংলাদেশে কোন জেলায় বাস করে? সিলেট জেলায় বাস করে। আচ্ছা আমরা পরের উপকার করব মনে করতে পারি কিন্তু উপকার করতে পারি না, বাক্যটি কোন শ্রেণীর? 33 নম্বর সঠিক উত্তর হবে কোনটা? 33 নম্বরে সঠিক উত্তর হচ্ছে আপনার যৌগিক বাক্য। একটা আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটির রচিতাকে। আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটির রচিতাকে। 34 নম্বরের সঠিক উত্তর হবে কোনটা? ঘ নম্বরটা, আবু জাফর ওবায়দুল্লাহ। কত শতাব্দীতে উপমহাদেশে ইসলামের আবির্ভাব হয়? কত শতাব্দীতে উপমহাদেশে ইসলামের আবির্ভাব হয়? 35 নম্বর হবে 8ম শতাব্দী। কোন মুসলিম নারী সর্বোত্তম নোবেল পুরস্কার পান? শিরিন আবাদি। কে পান? শিরিন আবাদি।
প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কবে শপথ গ্রহণ করেন? 8 আগস্ট 2024। বিশ্ব ইতিহাসে 1789 কেন বিখ্যাত? 1789 কেন বিখ্যাত? হ্যাঁ, সঠিক উত্তর হবে এটা হচ্ছে ফরাসি বিপ্লবের জন্য বিখ্যাত। আর রুশ বিপ্লব 1917। বিশ্বের বৃহত্তম বইমেলা কোথায় অনুষ্ঠিত হয়? ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। ফ্রাঙ্কফুর্ট, জার্মানিতে। সুন্দরবনে কত শতাংশ বাংলাদেশে পড়েছে? সুন্দরবনে কত শতাংশ বাংলাদেশ পড়েছে? 62% বাংলাদেশে পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা হচ্ছেন লিয়ান ওয়ান ফাং। জুলাই অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে? কোন মন্ত্রণালয়ের অধীনে হবে? এটা হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। 2025 সালে কতজন নারী নোবেল পুরস্কার লাভ করেন? 2 জন নারী নোবেল পুরস্কার লাভ করেন। 23তম G20 সম্মেলন কোথায় এবং কত সালে অনুষ্ঠিত হবে? 44 নম্বরে সঠিক উত্তর আছে দক্ষিণ কোরিয়া। 2028 সালে অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়াতে 2028 সালে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ গ্রুপ ভিত্তিক বিভাজন কতটি? গ্রুপ ভিত্তিক বিভাজন হচ্ছে 12টি। ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম কি? অর্থাৎ নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পরে যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন তার নাম কি? তার নাম হচ্ছেন দেলসি রদ্রিগেজ। আচ্ছা, এবার ভূমি বিষয়ে কিছু প্রশ্ন কিন্তু আপনার জানতে হবে। আপনি একটা কথা বিষয় মনে রাখবেন, যেই অধিদপ্তরে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন সেটা এমসিকিউ হোক, রিটেন হোক, ভাইভ হোক, ওই অধিদপ্তর সম্পর্কে আপনাকে, ওই অধিদপ্তর বা ওই মন্ত্রণালয় সম্পর্কে, ওই প্রতিষ্ঠান সম্পর্কে আপনার কিছু জানতে হবে। ওই প্রতিষ্ঠান সম্পর্কিত করে কিছু বিষয় জানতে হবে। তো আমাদের সাজেশনে কিন্তু এই বিষয়ে দেওয়া আছে, যথেষ্ট প্রশ্ন দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। দেখেন, ভূমি উন্নয়ন কর আইন 2023 অনুযায়ী কত বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন কর মকুব করা হয়েছে? এটা হচ্ছে 25 বিঘা পর্যন্ত। নামজারি বা মিউটেশন কাকে বলে? ক্রয় সূত্রে বা উত্তরাধিকার সূত্রে অথবা যে কোনো সূত্রে জমির নতুন মালিক হলে নতুন মালিকের নাম সরকারি খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকে নামজারি বলা হয়। জমা খারিজ কাকে বলে? যৌথ জমা বিভক্তি করে বা আলাদা করে নতুন খতিয়ান সৃষ্টি করাকে জমা খারিজ বলে। অন্য কথায়, মূল খতিয়ান থেকে কিছু জমির অংশ নিয়ে নতুন জোত বা খতিয়ান সৃষ্টি করাকে জমি খারিজ বলে। অন্য কথায়, মূল খতিয়ান থেকে কিছু জমির অংশ নিয়ে নতুন জোত বা খতিয়ান সৃষ্টি করাকে জমা খারিজ বলে। এগুলো আপনার শর্ট আকারে আসবে, তো আমি আপনাদের ডিটেলস দিচ্ছি যাতে আপনি ভাইভাত এবং রিটার্ন ফেস করতে পারেন। তো আপনারা যারা স্পেশাল সাজেশনটা নেবেন তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন, 01611357788, ঠিক আছে। এই নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। তারপরে সংক্ষিপ্ত রূপ কি বলে? সংক্ষিপ্ত রূপগুলো লিখুন। সিএস, এসএ, আরএস, টিএস, তারপর বিএস, এগুলো কি? এগুলো জানতে হবে। হ্যাঁ, এগুলো আছে যেমন দেখেন, এসএ আছে স্টেট অ্যাকুইজিশন সার্ভে, আরএস আছে রিভিশনাল সার্ভে, বিএস আছে বাংলাদেশ সার্ভে, ঠিক আছে। আমরা গণিত অংশগুলো এবার দেখি। 51 নম্বর গণিতে আছে, আর দেখুন 0.2, 0.3, 0.5 এ ভাগ করতে হবে 0.1 গুণন 0.2 গুণন 0.02। আমরা একটু গণিতটা লিখে নিই, ঠিক আছে। 0.2 গুণন 0.3 গুণন 0.5, এটার ভাগ আছে 0.1 গুণন 0.2 গুণন 0.02। এটা যদি করি আমরা সহজে, আপনি এভাবে গুণ করবেন। দেখেন, 3 দুগুণে কত? 6, 530। আমরা 30 লিখলাম, 30-এর পরে দিলাম। এখন দেখেন, দশমিকের পরে গড়াস করে 1টা 2টা 3টা, 1 2 3, তারপরে দশমিক, ঠিক আছে। তাহলে আমরা পাইলাম, এটা পাইলাম। এবার নিচেও ঠিক একইভাবে দেখেন, 2 1 2, 2 দুগুণে 4, দশমিক পরে গড়াস করে এখানে 1টা 2টা, আর এখানে আছে 1 2, 2টা, তাহলে কটা হলো? 4টা। তাহলে 1টা দিলাম, 2টা 3টা 4টা। এভাবে শর্টকাটে আপনি করে ফেলবেন, ঠিক আছে। এভাবেই আপনি শর্টকাটে করবেন। আচ্ছা, তারপর দেখুন, এখন এটা যদি আমরা করি, এখানে আমরা লিখতে পারি কি? 0.03, আর এটা আছে 0.0004,
আচ্ছা, এটা যদি আমরা করি দশমিক উঠে ফেলাই তাহলে কত হয় 3। এই দশমিক পরিবর্তে একটা 1 নিচে গুণ করে দেবো, এই ভাগ করে দেবো, আর দশমিক পর যে কটা সংখ্যা এ কটা শূন্য। বোঝা গেল? এবার দেখুন আপনি, এখানে আমরা 4 লিখলাম, উপরে আবার আমরা কি করে দেব, উপরে দিয়ে দেব দশমিক পরিবর্তে একটা 1, যে কটা সংখ্যা সে কটা শূন্য। এখন আমরা এই 2 শূন্য এই 2 শূন্য কাটলাম, তাহলে এখানে 2 দুগুণে কত 4, 5 দুগুণে কত 10, সরি এখানে তো 3টা আর একটা শূন্য হবে, সরি। তাহলে এখানে হলো কত রইল আপনার 2টা শূন্য 10 না? তাহলে আমরা 2 দুগুণে 4 কাটলাম, 50 দিন কত, 50 দিন হলো 100। তাহলে উপরে হলো কত 35 কত হয় 150, আর নিচের হলো 2, তাহলে থাক কত 75, তাহলে 75। এখন দেখেন তাহলে মিলছে, উত্তর আছে 75, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দ্বিতীয় গণিতটা দেখি। একটি দাবা প্রতিযোগিতায় 6 জন প্রতিযোগী একে অপরের একবার করে খেলবে। প্রতিযোগিতায় মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে? মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে? আচ্ছা, এই গণিতটা আমরা সাধারণত দ্বিপদী বিন্যাসের সূত্র দিয়ে আমরা করব। কোনটা? দ্বিপদী বিন্যাসের সূত্র দিয়ে করব। আচ্ছা, তাহলে এখানে আপনি বিষয়টা একটু বোঝেন যে এখানে প্রতিটি খেলায় কি 2 জন করে অংশগ্রহণ করবে কিন্তু। ঠিক আছে। তাহলে মোট খেলার সংখ্যা আমরা লিখব, মোট খেলার সংখ্যা সমান আমরা দ্বিপদী বিন্যাসের সূত্রটা লিখবো NCR। তাহলে n এখানে হলো 6, C2। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 6 আর এখানে লিখতে পারি কত, এখানে আমরা লিখতে পারি আপনার 2 এখানে 6 সমান আমরা আমাদের যতটুকু 6 নিচে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা লিখব। ঠিক আছে। তাহলে 6, তারপর লিখতে পারি আমরা 5, তারপর লিখতে পারি 4, এখানে থাকে কত 4, 2, এই 4 সে কেটে দেন, 3 দুগুণে 6 থাকে কত 3 5 15, তাহলে 15। হ্যাঁ, আমাদের রেজাল্ট কিন্তু এটাই, কত 15। আচ্ছা, পরের গণিতটা আমরা একটু দেখি। একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত হবে? আমরা ধরি ক্রয় মূল্য 100 টাকা। কি ধরি ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। ওকে। হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্য 24% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা থেকে 24 টাকা কমবে, তাহলে কত হয় 76 টাকা। 76 টাকা। অতএব বিক্রয় মূল্য অনুপাত আছে কি ক্রয় মূল্য, এটাই তো চাইছে না, ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য আছে 76, ক্রয় মূল্য আছে 100। আমরা 4 দ্বারা যদি কাটি, 4 19 76, 4 25 কত 100, তাহলে আমাদের রেজাল্টটা মিলে গেল। ঠিক আছে। আমরা পরের গণিতটা যাচ্ছি। এখানে দেখুন এই মিডল টার্মে আপনারা অনেকে ভুল করেন। এই ধরনের মিডল টার্ম, আচ্ছা মিডল টার্মটা আমরা আগে একটু লিখে নিই। থ্রাইস x² - 16 x - 12। ওকে। এই ধরনের মিডল টার্ম যদি প্রথমে সংখ্যা দেওয়া থাকে তাহলে এটা গুণ করবেন, 3 বারং কত হয় 36। আমরা এটা ভাঙাইতে পারি 18 গুণন 2, 18 দুই 36। হ্যাঁ, তাহলে আমার 16 আছে মাইনাস, আমরা যদি -18 দিই আর +2 দিই তাহলে সমান 18 থেকে 2 গেলে থাকে কত 16, বড়টা আছে মাইনাস তো মাইনাস, তাহলে আমাদের ঠিক থাকে, তাই না? আমরা এই এলাকা সাজাইতে পারি। তাহলে আমরা লিখতে পারি 3x² - 18x + 2x - 12। এখন দেখেন -18টা থেকে +2টা গেলে -16টা ঠিক থাকে, তাই না? এবার আমরা দুইটা ভাঙাই। এখানে কি কমন যায়? এখানে 3 কমন যায়, 3 কমন নিলাম আর একটা x কমন যায়। তাহলে কি রইল এখানে 3 কমন করলে x দুইটা থেকে একটা গেল, থাকে কটা একটা x, মাইনাস 3 6 কত 18, x কমন গেছে, প্লাস 2 কমন যায় এখানে, তাই না? থাকে কি x প্লাস মাইনাস। হ্যাঁ, 3 4 সরি 6 দুগুণে কত 12, 6 দুগুণে 12। ও এখানে তো x² হবে না, সরি, x দুইটা থেকে একটা গেছে, থাকে একটা, ভুল হচ্ছে আজকে,
কেমন যেন মাথাটা ব্যথা করছে তো তাই। আচ্ছা এখন দেখেন এই দুইটা থেকে আমরা একটা কমন নিয়ে নিলাম, এক্স মাইনাস সিক্স থাকলো কি থ্রাইস এক্স প্লাস টু, থ্রাইস এক্স প্লাস টু। তাহলে এটা আপনাদের হয়তো আমি অপশনগুলো দিইনি, কারণ কি অপশন এরকম ধরেন ঘুরিয়ে ফিরে চারটা অপশন দেওয়া থাকবে, আপনি কারেক্টটা বের করবেন, ঠিক আছে, এরকম করে কারেক্টটা বের করে অ্যান্সার দিয়ে দেবেন। ওকে, আচ্ছা আমরা পরের গণিতটা যাচ্ছি। এখানে বলা আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু হতে কত বিয়োগ করলে রাশিটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বিষয়টা বোঝা গেল? হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন এখানে আমরা এই যে ধরেন আগে একটু লিখে নিই, আমরা ফোর এক্স স্কোয়ার মাইনাস টু, আমরা ফোর এক্স এখানে টু এক্সের উপর স্কোয়ার দিলে হয়ে যায়, তাই না? তা টু এক্স এটা ধরবো আমরা এ, তাহলে লিখবো এ স্কোয়ার মাইনাস টয়েস, এটা সূত্র টু, এ হচ্ছে কি টয়েস এক্স, টয়েস এ বি, বি ধরবো আমরা কি, বি ধরবো আমরা ওয়ান বাই টু এক্স, ওয়ান বাই টু এক্স, টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। এখন কেন ওয়ান বাই টু এক্স ধরবো সেটা দেখাচ্ছি। আচ্ছা এখন আপনি দেখেন এখানে আমাদের ইয়েছে কত, টু। এখানে দেখেন আমরা যখন লিখলাম এই টু এক্সে কাটা যায়, তাহলে টু আমাদের ঠিক থাকে, সেই জন্য কিন্তু আমরা ওয়ান বাই টু এক্স ধরছি। তাহলে এখানে আমরা বেশি লিখলাম কি, এতটুকু সমান সমান আমরা যদি এটা কাটি তাহলে এতটুকু ঠিক থাকে, তাহলে আমরা ওয়ান বাই এই যে টয়েস এক্স হোল স্কোয়ার, তার মানে কি ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার, এটা আমরা কি বেশি লিখে বলাই, সেটা আমরা মাইনাস করে দেবো, ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার মাইনাস করে দিলাম। এখন এই দুইটার সমান, তাহলে এখানে বোঝেন এখন এই দুটো এইটা বাদ দিলেই কি আমাদের এটা কি পূর্ণবর্গ হয়ে যায়, এটা আমাদের কি হয় পূর্ণবর্গ হয়ে যায়। তাহলে পূর্ণবর্গ হয়ে গেলে তার মানে কি ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার, ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের রেজাল্টটা পেয়ে যায়। তাহলে এই রাশিটা এই ফোর এক্স স্কোয়ার মাইনাস টু পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে এইটা কি ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার, সরি মাইনাস, এই যে মাইনাস কিন্তু মাইনাস ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার, এটা যদি আমরা বিয়োগ করি তাহলেই হয়ে যায়। আমরা পরের গণিতটা দিচ্ছি 56 নম্বর গণিতটা আছে, 4 জন পুরুষ 6 জন বালকের সমান কাজ করতে পারে, কতজন পুরুষ 24 জন বালকের সমান কাজ করতে পারে, কতজন পুরুষ সেটা চাইছে। তাহলে আমরা লিখতে পারি 6 জন বালক সমান সমান 6 জন বালক সমান সমান, তাহলে আমরা লিখতে পারি 4 জন পুরুষ, 4 জন পুরুষ। অতএব একজন বালক সমান সমান তাহলে কত হবে 4/6 বা 2/3 জন পুরুষ, তাই না? অতএব 24 জন বালক সমান সমান কত হবে সেটা আমরা দেখব। তাহলে আমরা লিখলাম 2/3 গুণন হবে কত 24, 3/24 আর 2 কত 16 জন পুরুষ, তাহলে কি 16 জন পুরুষ, এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা পরে গণিতে যাচ্ছি। এখানে 57 নম্বর বলা আছে আপনার যে 6 জন সদস্য সমিতির প্রত্যেকই সদস্য সংখ্যার 6 গুণ চাঁদা দিলে মোট কত টাকা, তার মানে এক একজনে কি তাদের সদস্য 6 গুণ চাঁদা দেয়, 6 গুণ কি চাঁদা দেয়। সেই জন্য কিন্তু আমরা লিখতে পারি কোনটা, সেজন্য আমরা লিখতে পারি একজনের চাঁদার পরিমাণ তাহলে কত হবে, তাহলে একজনের চাঁদার পরিমাণ, আচ্ছা একজনের চাঁদার পরিমাণ তাহলে কত, এরা 6 জন, একজনের তাদের সংখ্যা, তাদের যে সংখ্যা আছে তাদের যে সংখ্যা তার কি 6 গুণ, তাহলে কত হবে 6 গুণন 6, তার মানে কত টাকা দিল, তাহলে 36 টাকা, একজনে দেয় 36 টাকা। অতএব 6 জনে কত টাকা দেয় সেটা দেয়, 6 জন দেয় কত, তাহলে 36 গুণন 6, তাই না? তাই 6 ছক 36, আর টাকা 6 3 6 18 আর 3 21, এত টাকা, তাহলে কত টাকা 216 টাকা। বোঝা যায় একবার কিন্তু ইজি, আপনি শুধু প্রথম ওইটা বুঝলি হলো। এবার 58 নম্বরটা দেখুন, 30 জন লোক কোনো কাজ 24 দিনে করতে পারে, কাজের আরম্ভের 12 দিন পর 15 জন লোক চলে গেলে বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ শেষ করতে পারবে।
তাহলে এখানে আমরা দেখব অবশিষ্ট লোক থাকে অবশিষ্ট লোক থাকে, তাহলে অবশিষ্ট লোক সংখ্যা টোটাল হলো 30 জন। এখান থেকে 15 জন চলে যায়, থাকে কত 15 জন। ওকে, অবশিষ্ট দিন ঠিক আছে, তাহলে 24 দিন থেকে 12 দিন যাবে, থাকবে কত দিন 12, অবশিষ্ট দিন থেকে 12 দিন। এই জন্য এখন আমরা লাগবো, তাহলে 30 জনের প্রয়োজন হচ্ছে 12 দিন, তাই না? জনের প্রয়োজন 12 দিন, অতএব তাহলে 15 জনে যদি কাজ করে তাহলে ওদের আবার সময় কি দ্বিগুণ লাগবে না? সেই জন্য আমরা দেব 2 গুণন 12 সমান সমান কত 24 দিন। বোঝা যায়? আমরা পরে গণিতে যাচ্ছি। কোন স্কুলের ছাত্র সংখ্যা 5, 8, 20 দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই 4জন ছাত্র অবশিষ্ট থাকে। ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? এখন ওই স্কুলের ছাত্র সংখ্যা বের করতে চাইলে আমরা এই 5, 8, 20 এর লসাগুর সাথে 4 যোগ করে দেব, হয়ে যাবে। তাহলে আমরা লসাগুটা আগে বের করি। 5, 8, 20 2 দ্বারা আমরা দিতে পারি 5, 4 দুগুণে 8, 10 দুগুণে 20। আবার 2 দ্বারা দিতে পারি 5, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। 5 দ্বারা দিতে পারি, থাকে কত তাহলে 2। তাহলে 2 দুগুণে 4, 4 5 20, 20 দুগুণে 40। তাহলে কত হলো? এর লসাগু কত? 40। কত লসাগু হচ্ছে 40, এর সাথে 4 যদি যোগ করে দিই তাহলে কত হবে? 44 জন। বোঝা যায়? আমরা পরবর্তী গণিতটা যাচ্ছি। এই গণিতটা দেখুন, 1, 1, 2, 3, 5, 8, 13 ধারাটির দশম পদ কত? এখানে আপনি খেয়াল করুন, এই ধারাটির ক্ষেত্রে কি, আমরা একটু ধারাটি লিখে নিই আগে। 2, 3, 5, 8, 13 এই হচ্ছে ধারাটা, তাই না? এখন দেখেন, এই পরপর দুইটা ধারা যোগ করলে দুইটা পদ যোগ করলে তার তৃতীয় পদ পাওয়া যায়। দেখেন 1 আর 1 যোগ করলে কত পাওয়া যায়? 2 পাওয়া যায়। 2 আর 1 যোগ করলে আবার 3 পাওয়া যায়। 3 আর 2 যোগ করলে আবার 5 পাওয়া যায়। 5 আর 3 যোগ করলে 18। তার মানে পিছনে দুইটা করলে আমরা পরবর্তী পদটা পাচ্ছি। তাহলে এখানে পদ মোট কয়টা দেওয়া আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে অষ্টম পদ আমরা যদি বের করি, অষ্টম পদ তাহলে কি এই দুইটা যোগ করলেই হয়ে যাবে? হ্যাঁ, তাহলে 3 8 কত হয়? 11। আর থেকে 1, হ্যাঁ, 1 আর 1 2, 21। অষ্টম পদ তো 21। তাহলে নবম পদটা কত হবে? নবম পদটা হবে আবার 21 এর সাথে 13 যোগ। তো নবম পদ কত হবে? দেখেন 21 যোগ আছে কত? 13। তাহলে কত হলো? 3 আর 1 4 আর 2 আর 1 3। এবার যদি আমরা চাইছি দশম পদ, এবার দেখবেন আপনি দশম পদটা তাহলে কত হবে? 34 এর সাথে তাহলে আমরা কত যোগ করবো? তাহলে আমরা 21 যোগ করে দেবো কি? তাহলে 21 যোগ হচ্ছে 34। তাহলে কত রইল? 4 1 5, 3 আর 2 5, 55। বোঝা যায়? এই হচ্ছে আজকে আমাদের ভিডিওটা, এখানে শেষ করছি। তো যারা স্পেশাল সাজেশনটা নেবেন তারা অবশ্যই 01611357788 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমরা সাজেশন মূল্য নিচ্ছি মাত্র 100 টাকা। যারা নেবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, কারণ আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিত বিভিন্ন চাকরির প্রস্তুতির জন্য কমন উপযোগী সাজেশন এবং প্রশ্ন সমাধান করে থাকি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।